নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সৈয়দ মোস্তফা সিরাজের লেখা কালো নেকড়ে। গল্প পাঠে আমি সুদীপ্ত। ভদ্রলোক কর্নেলের সঙ্গে মৃদুস্বরে কথা বলছিলেন। আমাকে ঘরে ঢুকতে দেখে চুপ করলেন এবং পাইপ ধরাতে মন দিলেন। জানালার কাছে ডিভানে বসে তাকে লক্ষ্য করতে থাকলুম। মাথার ঝাঁকড়া চুল ঝকমকে সাদা, খাড়া তীক্ষ্ণ নাকের নিচে কাঁচা পাকা ঝাঁপালো গোঁফে সামরিক অফিসারদের মতো কেতা, পরনে ছাইরঙা টি শার্ট এবং জিন্স। এই বয়সে এ পোশাক দেখে অবশ্য আজকাল অবাক হওয়ার কিছু নেই, তবে ইনি ইউরোপীয় নন তা বোঝা যায়। দেহের গড়ন বলিষ্ঠ, সম্ভবত এখনও নিয়মিত শরীরচর্চা করেন, আর গায়ের রং ফর্সা হলেও পোড় খাওয়া ছাপ আছে। ভাবলুম কর্নেলের পরিচিত কোনো সামরিক অফিসার। তিনি পাইপের ধোঁয়া ছেড়ে আমার দিকে তাকালে আমার বৃদ্ধ বন্ধু বলে উঠলেন, আলাপ করিয়ে দিই জয়ন্ত, ইনি শেহরাগড়ের নবাব মির্জা হায়দার আলী বেগ। ভদ্রলোক আমাকে অবাক করে সহাস্য বাংলায় বললেন, আর যাই বলুন, আমাকে নবাব বলে আলাপ করিয়ে দেবেন না কর্নেল সরকার? হ্যাঁ, এ কথা ঠিক যে আমার পূর্বপুরুষ নবাবই করেছেন, কিন্তু আমি এখন নিছক মির্জা সাহেব। কর্নেল বললেন, কিন্তু শেহরাগড়ের লোকেরা এখনও আপনাকে ছোট নবাব বলে। যাই হোক, আমার এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার বিখ্যাত সাংবাদিক। মির্জা সাহেব আমাকে করজোড়ে নমস্কার করে বললেন, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আমিও নমস্কার করে বললুম, আপনি চমৎকার বাংলা বলতে পারেন দেখছি। পারি, মির্জা সাহেব উজ্জ্বল মুখে বললেন, কারণ আমার ছেলেবেলা থেকে তরুণ বয়স পর্যন্ত কলকাতায় কেটেছে। আমার বয়স যখন মোটে 6 বছর, তখন আমার বাবা মির্জা হাসান আলী বেগ মারা যান। তারপর পারিবারিক ঝামেলায় বিপন্ন আমার মা জাহানারা বেগম আমাকে মেটিয়া বুরুজে তার দাদা কাসিম খানের কাছে রেখে যান। মামা ছিলেন নামকরা অ্যাডভোকেট, কংগ্রেস দলে রাজনীতি করতেন। তো আমার পড়াশুনো কলকাতাতেই শুরু হয়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম, পরে শেহরাগড়ে মায়ের কাছে ফিরে যাই। তারপর অবশ্য আমেরিকা। তো সে যাই হোক, মনে মনে আমি সেই যে বাঙালি হয়ে গিয়েছিলাম, এখনও তাই আছি। এখনও শেহরাগড়ে আমার বন্ধুরা আমাকে বাঙাল বলে তামাশা করেন। কর্নেল বললেন, বেগ পদবী শুনে জয়ন্তর মাথায় কোনো প্রশ্ন জাগা উচিত, কারণ সাংবাদিকদের সব জানতা না হলে চলে না। বললুম, আমি সাংবাদিক হিসেবে এখনও আনাড়ি, এটা আপনারই কথা। কিন্তু মির্জা সাহেব হেসে উঠলেন। এই তুর্কি শব্দটা আমাদের বংশের এক টুকরো লেজ। আমি প্রাচীন ইতিহাস আর পুরাতত্ত্বের ছাত্র ছিলাম, কিন্তু আমার পক্ষে বলা কঠিন সত্যিই আমার পূর্বপুরুষ মধ্য এশিয়ার তুর্কি ছিলেন কি না। তবে হ্যাঁ, বাংলায় তুরুক সওয়ার বলে একটা কথা আছে। কথাটা আসলে সওয়ার, তার মানে তুর্কিদের ঘোড়ার চড়া বাতিক ছিল। সেই বাতিক কিন্তু আমারও আছে। ষষ্ঠীচরণ কফি আনলো। কর্নেল বললেন, আরেক দফা কফিতে আশা করি মির্জা সাহেবের আপত্তি নেই। মির্জা সাহেব চুপচাপ কফির পেয়ালা তুলে নিলেন। এবার তাকে একটু অন্যমনস্ক মনে হলো। পেয়ালায় চুমুক দিয়ে আসতে বললেন, কফির স্বাদ বছর 3 আগেকার সেই জ্যোৎস্না রাতের স্মৃতি জাগিয়ে তোলে। শেহরাগড় ফরেস্ট বাংলোর বারান্দায় বসে এমনি মার্চ মাসে আমি আর এমিলি কফি খাচ্ছিলাম। আপনি এমিলিকে জিজ্ঞাসা করেছিলেন ভারতীয় জ্যোৎস্নার সঙ্গে আমেরিকান জ্যোৎস্নার কোনো তফাৎ সে অনুভব করছে কিনা। কর্নেল বললেন, হ্যাঁ, সেই রাতটার কথা আমার মনে আছে। এখন আপনার সব কথা শোনবার পর মনে হচ্ছে আপনার স্ত্রী এমিলি যেন এদেশের জ্যোৎস্নার নেশায় পড়েছিলেন। ঠিক তাই। মির্জা সাহেব সহসা যেন উত্তেজিত হয়ে উঠলেন। ওকে প্রায়ই নিষেধ করতুম, এভাবে রাত বিয়েতে তুমি ঘোড়ায় চেপে কোনো ঘোরাঘুরি করো না। সে নিষেধ মানত না। কর্নেল বললেন, অ্যাক্সিডেন্টটা আপাতদৃষ্টে স্বাভাবিক মনে হওয়ার কথা, কিন্তু আমার মনে হচ্ছে শিক্ষিত ঘোড়ার পক্ষে এ ধরনের অ্যাক্সিডেন্ট, বিশেষ করে পাহাড়ি এলাকায় ছোটাছুটি করার অভ্যাস যার ছিল। মির্জা সাহেব কর্নেলের কথার উপর চাইলেন, ঠিক এই কথাটাই আপনাকে বলতে চাইছিলাম। রাস্তাটা পাথুরে হলেও মোটামুটি সমতল। বাদিকে হঠাৎ তার সরে আসার কারণ কি? বাদিকে 300 ফুট গভীর খাদ, ডাইনে যথেষ্ট জায়গা ছিল, অথচ সে বাদিকে সরে এসে গতির মুখে টাল সামলাতে না পেরে খাদে পড়ে গেল। হতভাগিনী এমিলির লাশের ফুট 20 ওপর পড়েছিল ঘোড়াটা। তাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে বাধ্য হয়ে আমি গুলি করেছিলাম। কর্নেল বললেন, আপনি তো রাস্তাটা পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, কিন্তু ঘোড়াটা সোজা ছুটতে ছুটতে কেন বাদিকে সরে এসেছিল বুঝতে পারিনি।
সেহেরাগড় অঞ্চলে তখন একটা মানুষকেকো নেকড়ের উৎপাত চলছিল, তাই না? মির্জা সাহেব একটু চুপ করে থেকে বললেন, কিন্তু নেকড়েটা বয়স্ক মানুষ বা তার চেয়ে আকারে বড় কোনো জন্তুকে আক্রমণ করেননি। রাত দুপুরে চুপি চুপি হানা দিয়ে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গেছে। অনেক শিকারী তাকে মারবার চেষ্টা করেছেন, আমিও করেছিলুম, কিন্তু তার পাত্তা মেলেনি। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, এমন কি হতে পারে না যে সেই নেকড়েটাকে হঠাৎ দেখে আপনার স্ত্রীর ঘোড়া ভয় পেয়েছিল? মির্জা সাহেব আসতে বললেন, সেদিন বিকেলে কিছুক্ষণ ঝড় বৃষ্টি হয়েছিল। রাতে আকাশ পরিষ্কার ছিল, জ্যোৎস্না ছিল, তাছাড়া অ্যাক্সিডেন্টের জায়গাটা ছিল খোলামেলা। নেকড়ের মতো একটা ক্ষুদে জানোয়ার দেখে টনির ভয় পাওয়ার কথা নয়। সকালে আমি তন্ন তন্ন করে খুঁজে ওখানে কোনো জানোয়ারের পায়ের চিহ্ন পাইনি। কর্নেল বললেন, এবার বলুন পোস্টম্যান লক্ষ্মণের কথা, সে নাকি নেকড়েটাকে দেখেছিল। লক্ষ্মণ সিং সম্পর্কে আপনাকে বলেছি, সে সাহসী লোক, সাইকেলে চেপে দেহাতে চিঠি বিলি করে বেড়ায়। গত মাসে একদিন সে হরিপুরা থেকে বাড়ি ফিরছিল। পাহাড়ি শীত কি সাংঘাতিক তা আপনি জানেন। সন্ধ্যার আগেই সে বাড়ি ফেরার জন্য শর্টকাট করছিল। হঠাৎ নাকি সে নেকড়েটাকে দেখতে পায়, তার দিকে পাথর ছুটতে ছুটতে হইহল্লা শুরু করে। তাই শুনে আদিবাসীরা দৌড়ে আসে, তবে তারা নেকড়েটাকে দেখতে পায়নি। এখন লক্ষ্মণ আমাকে বলেছে নেকড়েটার গায়ের রং নাকি কালো। কালো নেকড়ে? মির্জা সাহেব হাসবার চেষ্টা করে বললেন। আমি ওকে বললুম, তুমি আসলে ভালুক দেখেছো। কিন্তু সে জোর গলায় বলল, ভালুক নয়, সে বন জঙ্গল এলাকার লোক, ভালুক সে চেনে। কিন্তু সেই জন্তুটা অবিকল প্রকাণ্ড একটা কুকুরের মতো। প্রথমে সে ভেবেছিল জন্তুটা একটা অ্যালসেশিয়ান কুকুর। সেরাগড়ে অনেকের বাড়িতেই কুকুর আছে, হয়তো একটা কুকুর বাড়ি থেকে এত দূরে চলে এসেছে। কিন্তু সে পাথর ছুঁড়লে কালো জন্তুটা দাঁত বের করে গর্জন করছিল। তার পায়ের বড়সড় নখও দেখতে পেয়েছিল লক্ষ্মণ। আমার মতে ওটা তার মন গড়ার ধারণা। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, সাংবাদিকদের নিশ্চয়ই জানা কথা, প্রাগৈতিহাসিক যুগের মানুষ যেসব নেকড়েকে গৃহপালিত জীবে পরিণত করেছিল তাদেরই বংশধরকে আমরা কুকুর বলি। ওর কৌতুকে কান্না করে বললাম, আপনিই বলেন, প্রকৃতিতে রহস্যের কোনো সীমা নেই, কাজে কালো নেকড়েও থাকতে পারে। সেই কালো নেকড়েকে হঠাৎ দেখে মির্জা সাহেবের স্ত্রীর ঘোড়া ভয় পেয়ে পারতে যেতে পারে। মির্জা সাহেব চমকে উঠে আমার দিকে ঘুরে বসলেন। মিস্টার চৌধুরীকে ধন্যবাদ, এই পয়েন্টটা আমার মাথায় আসেনি। কিন্তু তাহলে তার পায়ের ছাপ খুঁজে পাইনি কেন কে জানে। কর্নেল বললেন, আচ্ছা মির্জা সাহেব, অ্যাক্সিডেন্টের জায়গা থেকে আপনার খুড়তুতো দাদার ফার্ম হাউস কত দূর? বেশি দূর নয়, 1/2 কিলোমিটার মধ্যেই। আপনি কি কখনো সেই ফার্ম হাউসে গেছেন? মির্জা সাহেব জোরে মাথা নেড়ে বললেন, আমার সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনাকে বলেছি, আমার চাচা মির্জা আব্বাস আলী বেগের ফ্যামিলির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকার কথা নয়। চাচা আমার মাকে প্রচণ্ড অপমান করেছিলেন। চাচা মারা গেছেন প্রায় 10 বছর আগে। তার 2 ছেলে সালিম এবং কালিম। সালিমের এগ্রিকালচারে একটা ডিগ্রি আছে। সে তার বাবার মতোই উদ্ধত স্বভাবের লোক। তার ফার্ম হাউসের আনাচে কানাচে কেউ যেতে সাহস পায় না। কলিং অবশ্য ভদ্র। তার ভদ্রতার সুযোগ নিয়ে সালিম কিন্তু তাকেও প্রপার্টির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করেছে। কলিম সাহেব কি করেন? সে সেহেরাগড়ের নামকরা ডাক্তার। আমাকে দেখলে কথা বলার চেষ্টা করে সে, কিন্তু আমি এড়িয়ে থাকি। বাই এনি চান্স আপনার স্ত্রীর সঙ্গে ওদের 2 ভাইয়ের কি কখনো আলাপ হয়েছিল? মির্জা সাহেব একটু চুপ করে থাকবার পর বললেন, এমিলি কলিমের খুব প্রশংসা করত। আর এমিলি একদিন বলেছিল সালিম তার সঙ্গে যেচে আলাপ করেছে এবং তার ফার্ম হাউসে যেতে আমন্ত্রণ জানিয়েছে। আমি এমিলিকে ওদের সঙ্গে আমাদের শত্রুতার সব ঘটনা খুলে বলেছিলাম, তাই এমিলি সালিমকে এড়িয়ে চলত। কর্নেল নিভে যাওয়া চুরুট অ্যাস্ট্রেতে রেখে বললেন, ফার্ম হাউসের জমি কতখানি? শুনেছি প্রায় 50 একর। ওই জমিতে আমারও কিছু অংশ আছে, মানে রেকর্ড অনুসারে আছে, কিন্তু আমি মামলা মোকদ্দমা একেবারে পছন্দ করি না। বলে মির্জা সাহেব একটু নড়ে বসলেন। হ্যাঁ, আপনাকে বলা উচিত কথাটা, আমার শ্যালক গ্যারি কোহেন বছর 2 আগে বোনের সঙ্গে দেখা করতে এসেছিল। গ্যারির হবি বুনো জানোয়ারের ছবি তোলা। আমার এবং এমিলির অজ্ঞাতসারে সে সালিমের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছিল। ফার্ম হাউসেও গিয়েছিল। কথাটা জানতে পেরে এমিলি তাকে বকাবকি করেছিল, কিন্তু গ্যারি বোনকে গ্রাহ্যই করেনি। জিজ্ঞেস করলুম, আপনার স্ত্রীকে কি আপনি ধর্মান্তরিত করেননি? মির্জা সাহেব পাইপের ছাই ঝেড়ে ফেলতে ফেলতে বললেন, করিনি। আসলে ইসলাম ধর্মের বিধানে আছে
কোনো মুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান মেয়ে বিয়ে করেন তাহলে স্ত্রীকে ধর্মান্তরিত না করলেও চলে, কারণ এই দুই ধর্মের প্রফেটরা মুসলিমদেরও শ্রদ্ধেয় প্রফেট। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, ইয়া, জাস্ট এ মিনিট, প্লিজ হোল্ড অন। তিনি মাউথপিসে হাত চাপা দিয়ে বললেন, এক মহিলা জানতে চাইছেন মির্জা সাহেব এখানে আছেন কি না। মির্জা সাহেব রিসিভার নিয়ে সাড়া দিলেন, রোজি, হোয়াট? ওকে, আই এম গোয়িং, ডোন্ট বি ওয়ারিড। টেলিফোন রেখে তিনি বললেন, আমার মামাতো বোন রোজি মেটিয়াবিরুজ থেকে ফোন করে জানালো শেহরাগড় থেকে জরুরি খবর এসেছে। আমাদের একজন ওল্ড সার্ভেন্ট কাদের বক্সকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি উঠছি কর্নেল সরকার, আপনাকে যা বলার সবই বলেছি। আমি আপনার প্রতীক্ষায় থাকব। মিস্টার চৌধুরীকেও সঙ্গে নিয়ে গেলে খুশি হব। আচ্ছা, চলি। করজোড়ে নমস্কার করে মির্জা সাহেব দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। কর্নেল স্বগতিক্তি করে বলল, মির্জা সাহেব আমার কাছে আসার সময় তার মামাতো বোনকে আমার ফোন নাম্বার দিয়ে এসেছিলেন। তার মানে উনি শেহরাগড়ে ওর বাড়ি বা লোকজন সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। এমনকি সম্ভবত নিজের নিরাপত্তার ব্যাপারটাও ওর মাথায় ছিল। বললুম, মির্জা সাহেবের কেসটা কি? কর্নেল অন্যমনস্কভাবে বললেন, আমার কাছে সবটা স্পষ্ট হয়নি, শুধু এটুকু বুঝেছি শেহরাগড়ে ওকে কেন্দ্র করে রহস্যময় কিছু ঘটনা ঘটছে। অতএব আপনি যাচ্ছেন, তুমিও যাচ্ছ। মির্জা সাহেব তোমাকেও আমন্ত্রণ জানিয়ে গেলেন। আমাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, এই বসন্তকালে শেহরাগড়, বিশেষ করে প্রায় 10 কিলোমিটার দূরে সংরক্ষিত অরণ্য এলাকা মর্তে স্বর্গ হয়ে উঠেছে। এই সুযোগে দ্বিতীয়বার শেহরাগড় দর্শনের লোভ সম্বরণ করা আমার পক্ষে কঠিন। কিন্তু আপনার কেসটা তো নবাব বাড়ির। তা ঠিক। বছর তিনেক আগে ওই জঙ্গলে গিয়ে মির্জা সাহেব এবং তার মার্কিন স্ত্রী এমিলির সঙ্গে দেখা হওয়ার পর আমার কেন যেন ধারণা হয়েছিল ওদের মধ্যে স্বাভাবিকতার লেশমাত্র নেই। ব্যাপারটা আমি ঠিক বোঝাতে পারবো না। এটুকু বলতে পারি, আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, ওরা কি কোনো গোপন ব্যাপারে চূড়ান্ত বোঝাপড়া করতেই নির্জন জঙ্গলে এসেছেন? সম্ভবত আমি হঠাৎ গিয়ে পড়াতে সেটা ওদের পক্ষে আর হয়ে ওঠেনি। তাহলে বলুন, দুজনের সম্পর্কে ভাঙন ধরেছিল? কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, না, অতটা নয়। আচ্ছা কর্নেল, মির্জা সাহেবের সঙ্গে আপনার কি তার আগে দেখে পরিচয় ছিল? হ্যাঁ, মির্জা হায়দার আলী বেগ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ আন্দোলনের একজন উদ্যোক্তা। নৈনিতালের প্রকৃতি পরিবেশ সংক্রান্ত একটা কনফারেন্সে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তখন অবশ্য এমিলি ওর সঙ্গে ছিল না। আপনি শেহরাগড়ে ওর বাড়িতে কি গিয়েছিলেন? না, আমন্ত্রণ পেয়েও যাওয়া হয়নি। তবে এটুকু জানি, নবাব পরিবারের বাড়িটা আসলে একটা কেল্লা বাড়ি, ইংরেজিতে যাকে বলে ক্যাসেল, আর বাড়িটার নাম কালা মহল। অদ্ভুত নাম তো। আসলে কালো পাথরের পাঁচিল ঘেরা বাড়ি। মোগল আমলে ওদের প্রাসাদটাও ছিল কালো পাথরে তৈরি। শুনেছিলুম সেই প্রাসাদটা এখন ধ্বংসস্তূপ। এই সময় ডোরবেল বেজে উঠল। একটু পরে প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, ঘরে ঢুকে ধপাস করে সোফায় বসে পড়লেন। তারপর প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করে অ্যাক্টিভ নস্যি নিলেন। তাকে বিমর্ষ দেখাচ্ছিল। কর্নেল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললেন, শরীর খারাপ নাকি হালদার মশাই? প্রাক্তন পুলিশ অফিসার যেন অনিচ্ছা সত্ত্বে একটু হাসলেন। না কর্নেল স্যার, শরীর ঠিক আছে, মনের অবস্থা ঠিক না। যদি জিগান কেন, আমি কইব, ক্লায়েন্ট যদি তঞ্চকতা করে তাহলে আমার প্রফেশন চলবে কেমনে? ব্যাপারটা খুলে বলুন, শোনা যাক, বলে কর্নেল ইজি চেয়ারে হেলান দিলেন। প্রাইভেট ডিটেকটিভ আমার দিকে ঘুরে বললেন, জয়ন্তবাবু শোনেন মশাই, আপনারা মানে কাগজের লোকেরা মাঝে মাঝে কী সব ঝামেলা বাঁধান। বললুম, কি ঝামেলা বলুন তো? হালদার মশাই তার লম্বা তর্জনী আমার দিকে তাক করে কর্নেলের উদ্দেশ্যে বললেন, আচ্ছা কোন তো কর্নেল স্যার, উলফ কি কখনো ব্ল্যাক হয়? জয়ন্তবাবুরা কাগজে লিখছিলেন কোথায় একটা ব্ল্যাক উলফ উৎপাত বাঁধাইছে। কর্নেল হাসলেন, হ্যাঁ, এরকম একটা খবর 1 মাস আগে সব কাগজে বেরিয়েছিল বটে। বললুম, সে কি, আমার তো চোখে পড়েনি। বলেই অবাক হয়ে গেলুম। আশ্চর্য, এই তো কিছুক্ষণ আগে শেহরাগড়ের মির্জা সাহেব কালো নেকড়ের কথা বলে গেলেন। তাহলে কর্নেল আগে থেকেই ওই খবরটা জানতেন। তাছাড়া আমি আসার আগে মির্জা সাহেবের সঙ্গে নিশ্চয়ই তা নিয়ে কিছু আলোচনা হয়েছে। উত্তেজিত হালদার মশাই বললেন, কিন্তু আমার ঝামেলাটা শোনেন। গত সপ্তাহে একটা ইংরাজি কাগজে আমার ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপন দিয়েছিলাম।
দুদিন পর আমার অফিসে এক মহিলা টেলিফোন করলেন। বাঙালি না, বাঙালি মহিলাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন আমি আইডেন্টিফাই করতে পারি। তো শোনেন, এরপর প্রাইভেট ডিটেকটিভ যা ঘটনা শোনালেন তা এই। এক বাঙালি মহিলা হালদার মশাইকে টেলিফোনে বলেন, খবরের কাগজে বিহারের শেহেরাগড় জঙ্গল এলাকায় যে কালো নেকড়ের উৎপাতের খবর বেরিয়েছে তা নিশ্চয়ই ডিটেকটিভ ভদ্রলোক দেখেছেন। না দেখে থাকলে লোক মারফত সেই খবরের কাটিং তিনি পাঠিয়ে দেবেন। মিস্টার হালদার যদি কালো নেকড়েটাকে ধরে দিতে পারেন তাহলে তাকে 10,000 টাকা বকশিস দেওয়া হবে। হালদার মশাই খুব অবাক হয়ে যান। তিনি বলেন, এই কাজটা শিকারীদের, তিনিই প্রাইভেট ডিটেকটিভ। তখন সেই মহিলা বলেন, না, কালো নেকড়ের মধ্যে একটা রহস্য আছে, ওটা সম্ভবত নেকড়ে নয়। যাই হোক, সেদিন বিকেল 5টা নাগাদ হালদার মশাই যেন মেট্রো সিনেমার সামনে দাঁড়িয়ে থাকেন। ভদ্রমহিলা তাকে 1,000 টাকা অগ্রিম দেবেন। ইতিমধ্যে তার লোক খবরের কাগজে কাটিং তাকে অফিসে পৌঁছে দেবেন। আশ্চর্য ব্যাপার, লোকটা সেদিন এলো না, কিন্তু ডিটেকটিভ এজেন্সির অফিসে লেটার বক্সে হালদার মশাই কাটিংটা পেয়ে গেলেন। তারপর বিকেল 5টায় যথারীতি তিনি মেট্রো সিনেমার সামনে দাঁড়িয়ে তার মক্কেলের অপেক্ষা করেন। অধৈর্য হয়ে ঘণ্টাটাক প্রতীক্ষার পর একটা বেটে গাট্টাগুট্টা লোক এসে তাকে হিন্দিতে জিজ্ঞেস করে তিনি মিস্টার হালদার কিনা। হালদার মশাই সেই মহিলাকে নিজের চেহারা এবং বিশেষ করে ঘন ঘন নস্যি নেওয়ার ব্যাপারটা জানিয়ে রেখেছিলেন। হালদার মশাই লোকটাকে বলেন, ম্যাডাম কোথায়? লোকটা বলে, ম্যাডাম আসতে পারেননি, মিস্টার হালদারকে কষ্ট করে তার সঙ্গে ওর বাড়িতে যেতে হবে। ম্যাডাম কাছেই থাকেন, সদর স্ট্রিট এলাকার একটা গলির ভেতর পুরনো একটা বাড়ির সামনে হালদার মশাইকে দাঁড় করিয়ে রেখে লোকটা ভেতরে যায়। তারপর আর সে আসেনি। আরও 1 ঘন্টা প্রতীক্ষার পর তিনি পাশের একটা পান সিগারেটের দোকানে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই বাড়িতে যারা বাস করে তাদের সাথে কোনো মিলামিশ নেই বাইরের বাসিন্দাদের। দোকানদার মুচকি হেসে অবশ্য বলেছিল যে ওই বাড়িতে ঢোকার ইচ্ছা থাকলে বাবু সাহেব তাকে 20 টাকা দিতে হবে। কথাটা শুনে হালদার মশাই সেখান থেকে কেটে পড়েন। কিন্তু আশ্চর্য ব্যাপার, আবার গতকাল দুপুরে সেই মহিলা টেলিফোন করেছিলেন। রাগ করে হালদার মশাই তাকে পুলিশে ধরিয়ে দেবার হুমকি দিয়ে ফোন রেখে দেন। তারপর আর ফোন আসেনি। সবটা শোনার পর কর্নেল অট্টহাসি আসলেন। তারপর বললেন, আমরা শেহরাগড়ে বেড়াতে যাচ্ছি। হালদার মশাই ইচ্ছে করলে আমাদের সঙ্গী হতে পারেন। কালো নেকড়ে ব্যাপারটা সত্যি রহস্যময়। হালদার মশাই অবাক হয়ে তাকিয়ে থাকার পর হঠাৎ নড়ে উঠলেন, বললেন, দেন আই মাস্ট গো দেয়ার। ষষ্ঠীচরণ হালদার মশাইয়ের জন্য কফি এনেছিল। কর্নেল যথারীতি আওড়ালেন, কফি খান হালদার মশাই, কফি নার্ভ চাঙ্গা করে। প্রাইভেট ডিটেকটিভ ফুঁ দিয়ে বেশি দুধ মেশানো গরম কফির পেয়ালায় বার কতক চুমুক দেবার পর একটু হেসে বললেন, আজ নার্ভ চাঙ্গা হবে না। কর্নেল হাসলেন, কেন বলুন তো? আপনার কথায় নার্ভ ব্যাবাক তালগোল পাকাইয়া গেল। হালদার মশাই ভুরু নাড়িয়ে চাপা স্বরে ফের বললেন, সেই মহিলা কি আপনার লগেও যোগাযোগ করছিল? না। তাহলে হঠাৎ আপনি ব্ল্যাক উল্পের পেছনে দৌড়াতে চান কেন? কর্নেল হাসলেন, শেহরাগড়ে যাওয়ার প্ল্যান আমি আগেই করেছিলাম। ওই এলাকায় একটা রিজার্ভ ফরেস্ট আছে। তাছাড়া ওখানে আমার একজন বন্ধুও আছেন, তিনি শেহরাগড়ের নবাবদের বংশধর। তার কাছেই একটা মানুষ খেকো কালো নেকড়ের খবর আমিও পেয়েছি। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়ে বললেন, তাহলে হেভি মিস্ট্রি? অবশ্যই, বিশেষ করে আপনার মুখে যা শুনলাম তাতে আমার নার্ভও তালগোল পাকিয়ে গেছে। বলে কর্নেল অ্যাস্ট্রে থেকে আতপোড়া চুরুটটি তুলে নিলেন। লাইটার জেলে চুরুট ধরিয়ে একরাশ ধোয়ার মধ্যে ফের বললেন, শেহরাগড় যাওয়ার দিনক্ষণ এখনও ঠিক করিনি। ইতিমধ্যে আপনি আজ একটা কাজ সেরে ফেলুন, তারপর দিনক্ষণ ঠিক করা যাবে। হালদার মশাই কফি শেষ করে নসরি নিলেন। তারপর বললেন, কর্নেল স্যার। কর্নেল চাপা স্বরে বললেন, আপনি তো ছদ্মবেশ ধরতে ওস্তাদ। ইচ্ছে মতো ছদ্মবেশ ধরে সেই বাড়িটার কাছে গিয়ে ওত পেতে থাকুন। আমি লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে বলে রাখব, তাদের লোকও ওখানে মোতায়েন থাকবে। সেই বেটে লোকটাকে দেখতে পেলেই আপনি চাপটে ধরে চোর চোর বলে চেঁচামেচি শুরু করবেন। কি পারবেন তো? আলবাত পারবো, এ তো সামান্য কাজ। কখন যাব? বিকেল 4টেতে আপনি পৌঁছবেন। হালদার মশাই এর গোপ তিত্তির করে কাটতে থাকলো। জিজ্ঞেস করলুম, কি ছদ্মবেশ নেবেন হালদার মশাই? গোয়েন্দা প্রবর ফিক করে হেসে বললেন, কসমোপলিটান এরিয়া, তবে মুসলিমরাই বেশি। লুঙ্গি পাঞ্জাবি পরব, মাথায় টুপি পরব, চোখে সানগ্লাস, আর দাড়ি তো লাগবই।
কর্নেল বললেন, বাহ। অমনি হালদার মশাই তরাক করে উঠে দাঁড়ালেন। আমার দিকে ঘুরে বললেন, জয়ন্তবাবু, 34 বৎসর পুলিশে চাকরি করছি। মাঝে মাঝে কর্নেল স্যারের লাগে কনসাল্ট করতে আসি বটে, তবে আমারে ফুলিশ ভাববেন না। পুলিশ রিটায়ার করলে নাকি ফুলিশ হয়। আমার এক কলিগ কইতো। কথাটা কত ভুল তা প্রুভ করার জন্যই তো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলছি। কর্নেল স্যার, শুধু একটা অনুরোধ। কর্নেল বললেন, বলুন। লালবাজারের ঘুঘুগুলি আমারে লইয়া মন্তব্য করে। প্লিজ তাদের যেন আগেই জানাইয়া দিবেন না আমি কে। পরে জানলে ক্ষতি নাই। কর্নেল হাসতে হাসতে বললেন, আপনার এই প্রবলেমটা আছে অবশ্য, তবে চিন্তা করবেন না, আমি আশেপাশে থাকব। প্রাইভেট ডিটেকটিভ চিন্তিতভাবে বললেন, কিন্তু গলিটার নাম তো লক্ষ্য করি নাই। বাড়িটা পুরনো, গেট আছে, কি যেন নামটা? কর্নেল বললেন, আমার এলাকা থেকে দূরে নয়, আমি বাড়িটা চিনি। ওটার নাম খুশবু মহল। হালদার মশাই আবার ফিক করে হেসে বললেন, আপনি গিয়েছিলেন কখনো? কর্নেল গম্ভীর মুখে বললেন, বছর 5 আগে ওই বাড়িতে একজন বাইজি খুন হয়েছিল। বাড়ির মালিকই তাকে খুন করেছিল। সে এখন জেলে। বাড়িটা বেহাত হয়ে গেছে। যাই হোক, প্লিজ টেক ইট সিরিয়াসলি। অফকোর্স, বলে কে হালদার সবেগে বেরিয়ে গেলেন। বললুম, হালদার মশাই এখন থেকেই ড্রেস রিহার্সাল শুরু করবেন, বাজি রেখে বলতে পারি। কর্নেল আমার কথায় কান দিলেন না। তেমনি তুম্ব মুখে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করতে ব্যস্ত হলেন। প্রায় 11:30 বাজে। আমি উঠে দাঁড়িয়ে বললুম, চলি, আজ আমার ইভিনিং ডিউটি। কর্নেল চাপা স্বরে কার সঙ্গে কথা বলছিলেন। মুখ তুলে আমার দিকে বললেন শুধু। আমি বেরিয়ে এলুম। সেদিন সন্ধ্যায় দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে বসে পুলিশ সূত্রে খবর পাওয়া গয়নার দোকানে ডাকাতির একটা খবর লিখছি। নিউজ ডিপার্টমেন্টের ব্যুরো চিফ সত্যদা ডাকলেন, জয়ন্ত, তোমার ফোন। বিরক্ত হয়ে বললুম, আমার টেবিলে দিতে বলুন অপারেটরকে। সত্যদা সহাস্যে বললেন, তোমার বসের ফোন, আশা করি কিছু একটা বেঁধেছে। কে বস? সত্যদা অমনি রেগে গিয়ে হালদার মশাইয়ের মতো পূর্ববঙ্গীয় ভাষায় বলে উঠলেন, বুড়ারে কইয়া দিতাছি জয়ন্ত ফোন ধরবে না, আর কনসিকুয়েন্টলি কি হইবা জানো, তোমার একটা ইনক্রিমেন্ট স্টপ কইরা দিমু। কেন না, সত্যসেবক পত্রিকা একটা ইম্পর্ট্যান্ট স্টোরি মিস করবে। বেগতিক দেখে দ্রুত উঠে গিয়ে ওর টেবিলে টেলিফোন করলুম। আসলে আজ বিকেলে সেই বাইজি মহলের ব্যাপারটা তখন মাথায় ছিল না। আজ গয়নার দোকানে ডাকাতির ঘটনাটা সাংঘাতিক। সারা দিতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে হলো, তখন অমন করে আমার ঘর থেকে তোমার চলে যাওয়া উচিত হয়নি জয়ন্ত। ষষ্ঠী তোমার জন্য রান্না করেছিল। যাই হোক, শোনো, সত্যবাবুকে আভাস দিয়েছি, তুমি এখনই চলে এসো। ছাড়ছি। সন্ধ্যা 6:30 সব রাস্তায় জ্যাম। অলিগলি ঘুরে ইলিয়ট রোডে কর্নেলের বাড়ির লনে যখন গাড়ি ঢোকালুম, তখন 7:15 বেজে গেছে। 3তলায় কর্নেলের অ্যাপার্টমেন্টের দরজায় কলিং বেলের সুইচ টেপার প্রায় সঙ্গে সঙ্গে ষষ্ঠীচরণ দরজা খুলে দিল। সে চাপা স্বরে বলল, বাবা মশাই নিচে লক্ষ্য রাখতে বলেছিলেন। এদিকে এক কাণ্ড, হালদার মশাইকে দেখলেই বুঝতে পারবেন, রক্তারক্তি কাণ্ড। ষষ্ঠীচরণ হাসি সামলাতে না পেরে অন্য দরজা দিয়ে তার ঘরে ঢুকল। কর্নেলের ড্রয়িং রুমে ঢুকে দেখি হালদার মশাইয়ের কানের নিচে ব্যান্ডেজ, পরনে চেক কাটা লুঙ্গি আর নোংরা ফর্দাফাই রক্তমাখা পাঞ্জাবি। মাথায় অবশ্য টুপি নেই, মুখেও নকল দাড়ি নেই। আমাকে দেখে তিনি অ্যাক্টিভ নস্যি নিলেন। কর্নেল বললেন, বসু জয়ন্ত, আগে কফি খাও। বললুম, কফির আগেই ঘটনাটা শুনতে চাই বস। হালদার মশাইয়ের কানের নিচে ব্যান্ডেজ, মনে হচ্ছে প্রচণ্ড কিছু ঘটেছিল। হালদার মশাই বললেন, না, তেমন কিছু না। আমি ভাবি নাই হালা আমারে খুর মারবে। সাপটা ইয়া ধরা মাত্র, ওহ, হালারে পুলিশ লইয়া গেল, আমি পেটাবার সুযোগ পাইলাম না। কর্নেল বললেন, হালদার মশাই খুব বেঁচে গেছেন। ওর গলার দিকে খুঁট চালাতে চেয়েছিল বজ্জাতটা। হ্যাঁ, আমিও অতটা ভাবিনি, বাবা উচিত ছিল। আমার বুদ্ধির ভুলেই ওর প্রাণ যেতে বসেছিল। ষষ্ঠী কফি রেখে গেল। কফি খেতে খেতে ঘটনাটা কর্নেলের মুখে শুনল। খুশবু মহলে ভেতর থেকে সেই বেটে সন্ডা মার্কা লোকটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হালদার মশাই তাকে জাপটে ধরে চোর চোর বলে চিৎকার করছিলেন। হঠাৎ লোকটা খুর বার করে তার গলায় চালানোর চেষ্টা করে। হালদার মশাইয়ের পুলিশ জীবনে এ ধরনের অভিজ্ঞতা আছে। তিনি খপ করে তার হাত চেপে ধরেন। তারপর সাদা পোশাকের 4জন পুলিশ লোকটাকে পাকড়াও করে। লোকটার নাম সেকেন্দার আলী, তবে সে বিট্টু পালোয়ান নামে পরিচিত। কর্নেল ঘটনাস্থলে ছিলেন। হালদার মশাইয়ের কানের নিচে ইঞ্চিটাক ক্ষত থেকে রক্ত ঝরছিল। তাকে ফ্রি স্কুল স্ট্রিটে এক ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে কর্নেল ফার্স্ট এডের ব্যবস্থা করেন এবং সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন। লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট সন্ধ্যা 6টা নাগাদ কর্নেলকে টেলিফোনে লোকটার পরিচয় জানায়।
ঘুঘু লোক। পুলিশ রেকর্ডে সে একজন মার্কা মারা অপরাধী, কিন্তু প্রমাণের অভাবে সে বহুবার আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে। এসব লোকের মুখ থেকে গোপন কথা বার করা সহজ নয়। শুধু এটুকু জানা গেছে, নাসিমা নামে একজন মধ্যবয়সী শিক্ষিতা মহিলা তাকে মেট্রো সিনেমার সামনে হালদার মশাইয়ের কাছে পাঠিয়েছিল। বিট্টু পালোয়ান বলেছে তার কোনো কসুর নাই। হালদার মশাইকে নিয়ে এসে অপেক্ষা করতে বলে সে নাসিমার ঘরে গিয়েছিল, কিন্তু নাসিমাকে দেখতে পায়নি, তাই তার খোঁজে ব্যস্ত ছিল সে। কোনো ঘরেই নাসিমাকে পাওয়া যায়নি। ঘরে তালা আটা ছিল। তারপর দেখা যায় নাসিমা কখন তার জিনিসপত্র নিয়ে কেটে পড়েছে। বাড়িটার মালিক সুরেশ সিং প্রভাবশালী লোক। তার কাছে খবর যায়, কিন্তু সে ব্যাপারটা গ্রাহ্য করেনি। তার কথা, খাঁচা চিড়িয়া উড়ে গেলে আরেক চিড়িয়া এসে ঢুকবে। এখন পুলিশ সুরেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। নাসিমা সম্পর্কে পুরনো তথ্য জানা থাকলে একমাত্র সেই দিতে পারে। বিট্টু পালোয়ান অবশ্য বলেছে নাসিমা এখানে এসে জুটেছিল মাস দেড়েক আগে। বিট্টু এবং আরও অনেককে সে প্রচুর বকশিসও দিত। তাকে ওরা চাঁদ মিয়া নামে জানত। চাঁদ মিয়া আসতো মারুতি গাড়ি নিয়ে। মাঝে মাঝে জিম্মাদারনিকে বকশিস দিয়ে সে নাসিমাকে বাইরে নিয়ে যেত। কিন্তু নাসিমা জিনিসপত্র নিয়ে সদর গেট দিয়ে পালায়নি। তাহলে বাড়ির লোকদের চোখে পড়ত পেছনে একটা দরজা আছে, দরজার বাইরে হাত তিনেক চওড়া একটা গলি। নাসিমা ওই পথেই পালিয়েছে। বিট্টু পালোয়ানের দৃঢ় বিশ্বাস নাসিমা ওই চাঁদ মিয়ার সাথেই পালিয়েছে। কর্নেলের মুখে সব কথা শোনার পর বললুম, বড্ড গোলমেলে ব্যাপার। তা হালদার মশাইয়ের পাঞ্জাবি ছিল কি করে? প্রাইভেট ডিটেকটিভ গোমরা মুখে বললেন, জানি না, লক্ষ্য করি নাই, হয়তো ওই হালাই শিখছে। কর্নেল মিটিমিটি হেসে বললেন, আশা করি হালদার মশাইয়ের রাগ এতক্ষণ পড়ে গেছে। বিট্টু পালোয়ানকে আপাতত ক্ষমা করে দিন, পরে সুযোগ পেলে ওকে নিজের হাতে সায়স্তা করবেন। হালদার মশাই বললেন, আই প্রমিস। ঠিক আছে, এবার পোশাক বদলে বাড়ি ফিরে বিশ্রাম নিন। আপনাকে আমার একপ্রস্থ পোশাক দিচ্ছি। না কর্নেল স্যার, শুধু একখানা পাঞ্জাবি থাকলে দিন, ওই যথেষ্ট। কর্নেল উঠে গিয়ে পাশের ঘর থেকে একটা হলুদ রঙের পাঞ্জাবি এনে দিলেন। তারপর বললেন, বাথরুমে গিয়ে এটা পরে নিন। ছেঁড়া পাঞ্জাবিটা আপনাকে যত্ন করে রাখতে হবে, ওটা আদালতে এক্সিবিট হবে। বিট্টু পালোয়ানের বিরুদ্ধে পুলিশ কেস দিয়েছে, ভুলে যাবেন না। আপনাকে খুনের চেষ্টা নিয়ে মামলাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ছেঁড়া পাঞ্জাবিটা কাগজে মুড়ে নিয়ে যান, পুলিশ আপনার কাছ থেকে কাল ওটা নিয়ে আসবে। হালদামশাই বাথরুম থেকে পাঞ্জাবি বদলে এসে কর্নেলের কথা মতো ছেঁড়া রক্তাক্ত পাঞ্জাবিটা কাগজে মুড়ে বগলদাবা করলেন। বললেন, তাহলে যাই গিয়া। কর্নেল বললেন, ডিটেকটিভ স্যার ইন্সপেক্টর নরেশ ভদ্র সকাল 9টা নাগাদ আপনার বাড়িতে যাবেন। আর একটা কথা, আপনি ওকে যেন বলে ফেলবেন না যে আমরা শেরাগঞ্জ যাচ্ছি। শুধু আপনি যা জানেন সেই অংশটা ডিটেলস বলবেন। প্রাইভেট ডিটেকটিভ পা বাড়িয়ে হঠাৎ ঘুরে বললেন, আচ্ছা কর্নেল স্যার, এই মহিলা যদি আবার আমার অফিসে ফোন করে, তাকে নির্ভয়ে আপনার অফিসে যেতে বলবেন। যদি সে যায়, সব কথা শুনে নোট করবেন। তারপর তাকে কোনো ছলে বসিয়ে রেখে আমাকে রিং করবেন। তার জন্য আমার বরাতে আজ যা ঘটছে তার বলবো না, কখনো না। শুধু বলবেন লোকটা আপনাকে দাঁড় করিয়ে রেখে আর আসেনি, ব্যাস। হালদারমশাই বেরিয়ে গেলেন। আমি বললুম, রহস্য এত শিগগির জটিল হয়ে যাবে কল্পনাও করিনি। কর্নেল টেলিফোনের দিকে হাত বাড়িয়ে বললেন, যত জটিল হোক, চাবি আছে। নাসিমা নামে একটি মধ্যবয়সী মেয়ের কাছে তার পরিচয় পেলে আমার পা ফেলতে সুবিধা হবে, কারণ মির্জা সাহেব আমাকে শুধু আভাস দিয়েছেন তাকে কেন্দ্র করে কিছু রহস্যময় ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো যে কি তা তিনি খুলে বলেননি। ওর বাড়ি গেলে নাকি আমি নিজেই টের পাবো। এদিকে এই নাসিমা সেহেরাগার জঙ্গলের কালো নেকড়ের রহস্যটা ফাঁস করতে চায়, কিন্তু তার পক্ষে সেটা সম্ভব নয় বলেই প্রাইভেট ডিটেকটিভের সাহায্য দরকার। অথচ সে অমন করে হঠাৎ পালিয়ে গেল খুশবু মহল থেকে, এটাই ভারী অদ্ভুত। বারবার ডায়াল করে কিছুক্ষণ পরে সাড়া পেলেন কর্নেল। বললেন, আমি কর্নেল সরকার বলছি। না না, ডিসিডিডি সাহেবকে নয়, আপনি এসআই নরেশবাবুকে দিন। নরেশবাবু, শুনুন, আপনি তো কাল সকালে মিস্টার হালদারের বাড়ি যাবেন। যাবার পথে আমার এখানে হয়ে যেতে অসুবিধা হবে? ঠিক আছে, একটা জরুরি কথা বলতে চাই আপনাকে। বলেন কি? বিট্টু পালোয়ান তাই বলেছে? ওকে, রাখছি। মর্নিংয়ে কফি খেতে খেতে কথা হবে। ছাড়ছি। টেলিফোন রেখে কর্নেল একটু হেসে বললেন, বিট্টু পালোয়ান বলেছে তার বাড়ি ছিল বিহারের শেহরাগড়ে। তার বাবা হোসেন আলী ছিল বড় নবাব সাহেবের সহিস। বিচিত্র যোগাযোগ।
অবাক হয়ে বললুম, নাসিমার বাড়িও যে শেরাঘাট তা নিশ্চিত, তাই না? কর্নেল চোখ বুজে বললেন, অথচ বিট্টু ব্যাটা ছেলে তাকে চেনে না, এ কি বিশ্বাসযোগ্য? তুমি ঠিক বলেছ জয়ন্ত, বিট্টু তার চেনা জানা হলে হালদার মশাইকে সে রাখতে পাঠিয়েছিল, নিজে কোনো কারণে যেতে পারেনি। ঠিক ঠিক। কর্নেল চোখ বুজে সায় দিচ্ছিলেন। হঠাৎ চোখ খুলে সোজা হয়ে বসলেন এবং শার্টের বুক পকেট থেকে একটা চিরকুট বের করে দেখে নিয়ে আবার টেলিফোন ডায়াল করতে থাকলেন। একটু পরে টেলিফোন রেখে দিয়ে বললেন, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। এই নিয়ে 3 বার চেষ্টা করলুম। নাম্বারটা পুলিশ ঠিক দিয়েছে তো? জিজ্ঞেস করলুম, কার নাম্বার? খুশবু মহলের মালিক সুরেশ সিংহের, বলে কর্নেল টেলিফোন গাইডের দিকে হাত ছাড়ালেন। বললুম, সুরেশ সিংহের বাড়ির ঠিকানা পেয়েছেন কি? হ্যাঁ, কিন্তু টেলিফোন গাইডের খুদে হরফ পড়তে পারবেন না, আমাকে দিন। কর্নেল হাসলেন। এ বয়সে আমার সত্যিই অত দৃষ্টিশক্তি নেই, তবে তুমি আমার শক্তিমান আতস কাজটির কথা ভুলে গেছো। আতস কাছের সাহায্যে সুরেশ সিংহকে টেলিফোন গাইডের পাতা থেকে খুঁজে বার করতে দেরি হলো না কর্নেলের। বললেন, হ্যাঁ, ফোন নাম্বার আর ক্যামাক স্ট্রিটের ঠিকানা ঠিক আছে, তবে আর ফোনে নয়, বরং কাল দিনের বেলায় সুরেশ সিংহের বাড়ি যাব। রাত বিয়েতে এসব লোকের মেজাজ ঠিক থাকে না। বলে কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী, আবার কফি খাবো, আর তোর দাদাবাবুর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আয়। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে বসেছি, সেই সময় কর্নেলের টেলিফোন এলো। জয়ন্ত, এইমাত্র শেরহাগার থেকে মির্জা সাহেবের ট্রাঙ্ক কল পেলুম। ওর ওল্ড সার্ভেন্ট কাদের বক্সের লাশ পাওয়া গেছে। ক্ষতবিক্ষত লাশ। সরকারি ডাক্তারের মতে আপাত দৃষ্টে কোনো হিংস্র জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছে লোকটার। যাই হোক, আমরা আজই 2:35 ট্রেনে ভায়া আসানসোল শেরহাগার যাচ্ছি। ট্যাক্সি করে চলে এসো। একটা কথা, তোমার লাইসেন্সড ফায়ার আর্মস সঙ্গে রেখো। উত্তেজিতভাবে বললুম, হালদার মশাই যাচ্ছেন তো? ওর যাওয়ার ব্যাপারটা একটু ভেবে দেখছি। হঠাৎ মত বদলালেন কেন? সেই মেয়েটি যদি আবার ওর অফিসে যোগাযোগ করে? এ কারণে আমার মনে হচ্ছে ওর কলকাতায় থাকা দরকার। প্রয়োজন হলে বরং উনি পরে যাবেন। ছাড়ছি। 1 মিনিট, কাদের বক্সের লাশ কোথায় পাওয়া গেছে? নবাবদের পারিবারিক কবরখানায়। টেলিফোন রেখে ব্রেকফাস্টে মন দিলুম, কিন্তু খাওয়া জমল না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল একটা ভয়ঙ্কর হিংস্র কালো রঙের নেকড়ে আর তার লকলকে রক্তাক্ত জিভ। শেরডাগার রেল স্টেশনের প্ল্যাটফর্মে যখন পা দিলুম তখন রাত প্রায় 10টা বাজে। মাঝারি ধরনের স্টেশন, কিন্তু প্ল্যাটফর্ম জনশূন্য বললেই চলে। কয়েকজন যাত্রী নেমেছিল, তারা দ্রুত যেন মিলিয়ে গেল কোথায়। পরে বুঝলুম ট্যাক্সি বা অটোরিকশায় চেপে তারা চলে গেছে। স্টেশনের নিচের চত্বরে ছোট বাজার, সব দোকানপাটই বন্ধ। আমাদের জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং ছোট নবাব মির্জা হালদার আলী বেগ। তার পিঠে বন্দুক দেখে আশ্বস্ত হয়েছিল। তিনি নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। গম্ভীর মুখে প্রথমে কর্নেল, তারপর আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আসুন। হালদার মশাই কর্নেলের পরামর্শ মতো আমাদের সঙ্গে আসেননি। তিনি ট্রাঙ্কল করে কর্নেলের সঙ্গে যোগাযোগ রাখবেন। মির্জা সাহেবের নেম কার্ড তাকে দিতে এসেছেন কর্নেল। গাড়িটা অ্যাম্বাসাডার। কর্নেল মির্জা সাহেবের পাশে বসলেন, আমি বসলুম পিছনে। গাড়ি স্টার্ট দিয়ে মির্জা সাহেব বললেন, গাড়ি আমি কদাচিৎ ব্যবহার করি, ঘোড়াই আমার পছন্দ, তবে এই গাড়িটা পুরনো মডেলের আর মজবুত। কিছু পার্ট বদলে বাড়িটাকে পাহাড়ি এলাকায় চলার উপযুক্ত করে নিয়েছি। কর্নেল বললেন, রাস্তাঘাট একেবারে খাঁ খাঁ করছে দেখছি, সম্ভবত কালো নেকড়ের ভয়ে। মির্জা সাহেব বললেন, হ্যাঁ, তবে এদিকটায় ভয়ের কারণ নেই। শেহরা নদীর ব্রিজ পর্যন্ত ঘনবসতিত এলাকা, বনজঙ্গল সবই ওপারে। এই মোড় পেরিয়ে হাইওয়ে দিয়ে আপনি রিজার্ভ ফরেস্টে গিয়েছিলেন। হ্যাঁ, চিনতে পারছি। নদীর ব্রিজ পেরিয়ে হাইওয়ে ডাইনে চলে গেল। এবার আমরা সংকীর্ণ একটা পাহাড়ি রাস্তায় পৌঁছলুম। রাস্তাটার দুধারে যা ঝোপঝাড় আর প্রকাণ্ড সব পাথরে হেডলাইটের আলোয় ঝলসে যাচ্ছিল। মির্জা সাহেব বললেন, আমাদের কেল্লা বাড়িটা একটা টিলার মাথা কেটে তৈরি করা হয়েছিল। কাছাকাছি স্থানীয় এবং বাইরের কিছু বড় লোকের রেস্ট হাউস আছে। কালামহল তো নদীর ধারেই। হ্যাঁ, নদী ওখানে বাঁক নিয়েছে। কালামহল কোন যুগে ধ্বংস হয়ে গেছে। আমার ঠাকুরদার আমলে তৈরি বাড়িটাও ভেঙে ছুড়ে গেছে। 5 একর জায়গার মাঝামাঝি জেলখানার মতো উঁচু পাঁচিল তুলে আমার চাচা একদিকে আর আমার মা একদিকে থাকতেন। চাচার বাড়িটা বিশাল, আমাদেরটা ছোট এবং দোতলা।
মায়ের মৃত্যুর পর আমেরিকা থেকে ফিরে আমি সেই বাড়িটা ওয়েস্টার্ন মডেলে নতুন করে তৈরি করেছিলাম। ওপরে টালির চাল, জিওমেট্রিক প্যাটার্ন। আমার অবাক লাগছিল, ওরা কাদের বক্সের মৃত্যু সম্পর্কে কোনো কথাই বলছেন না। এবার চড়াইয়ের পর উতরাইয়ে নেমে গাড়ি বাঁদিকে ঘুরল। তখন একটা অর্ধবৃত্তাকার কালো পাঁচিল এবং গেট দেখতে পেল। গেটের মাথায় এবং ভেতরের দিকে আলো জ্বলছে। এতক্ষণ ভুতুড়ে ধরনের জ্যোৎস্নার পর আলো দেখে ভালো লাগলো। গেটের কাছে দুজন লোক দাঁড়িয়েছিল। তাদের দুজনেরই হাতে লম্বা টর্চ, একজনের পিঠে বন্দুক, অন্যজনের হাতে বল্লম। তারা গেট খুলে দিয়ে একটু ঝুঁকে কপালে হাত ঠেকালো। মির্জা সাহেব বললেন, খুদা বক্স, কুমার সাহেব কুছ খবর ভেজা? শক্ত সমর্থক অরণের বন্দুকধারী লোকটা বললেন, জি নেহি, लेकिन डॉक्टर साहब टेलीफोन किया। रहीम साहब को टेलीफोन में कुछ बोला, मालूम है। रहीम साहब तुरंत मोटर बाइक लेके चला गया, अभी लौटा नहीं। ठीक है रहमत, तुम आओ। खुदा बक्स, तुम ডিউটি করো। ভেতরে একটা ঝোপঝাড়ে ভরা ধ্বংসাবশেষের পাশে সারবন্দি একতলা কয়েকটা ঘর। কানে এলো কোনো মেয়ে চাপা গলায় সুর ধরে কাঁদছে। মনে হলো ইতিহাসের অভ্যন্তর থেকে শোকাচ্ছন্ন কোনো আত্মার দীর্ণ বিলাপ। ধ্বংসাবশেষের ডান দিক দিয়ে নুড়ি বিছানো রাস্তায় খড়খড় শব্দ করতে করতে গাড়িটা এগিয়ে যাচ্ছিল। মির্জা সাহেব বললেন, এটা একসময় মসজিদ ছিল, এখন জঙ্গল গজিয়ে গেছে। এবার ফুলবাগান, কেয়ারি করা পায়ে চলা রাস্তা এবং খোলামেলা জায়গা পেরিয়ে বিলিতি কান্ট্রি হাউসের মতো একটা বাড়ির পোর্টিকোর তলায় গাড়ি থামল। চওড়া বারান্দায় এক পৌর ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি আমাদের অভ্যর্থনার ভঙ্গিতে একটু ঝুঁকে আদাব দিলেন। মির্জা সাহেব বললেন, শাকিল মিয়া, आप मेहमान लोगों को देखिए, हम अभी आता है। कर्नल बारांदाয় बेथेর टेबिल चेयर देखिए बोलें, शाकिल मियाँ, हम लोग यहाँ पर अभी बैठेगा, यह अच्छा जगह है। শাকিল মিয়া আবার কুর্নিশ করে বললেন, आप लोगों को मर्जी? तो सर, आप लोगों ने कलकत्ता से आया, আমি थोड़ा थोड़ा বাংলা भी জানি। আমি ছোট নবাব সাবকা প্রাইভেট সেক্রেটারি আছি, কোনো অসুবিধা হবে না। ভদ্রলোক ভেতরে গিয়ে চাপা গলায় ডাকলেন, মুন্নিজান, মুন্নিজান। বাড়িটার মাথায় উজ্জ্বল আলো। সেই আলোয় দেখলুম ডান দিকের একটা গ্যারেজে মির্জা সাহেব গাড়ি ঢোকাচ্ছেন। তার ওপাশে আরেকটা গ্যারেজ। মৃদু আলোয় সেই ঘরে একটা প্রকাণ্ড চেহারার লাল রঙের ঘোড়া দেখা গেল। ওটা তাহলে ঘোড়াশালা। লোহার গড়াত ঘেরা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছে ঘোড়াটা। মির্জা সাহেব গাড়ির গ্যারেজে তালা এঁটে আমাদের কাছে এলেন। পিঠের বন্দুকটা এতক্ষণে স্পষ্ট দেখতে পেলুম। ওটা একটা রাইফেল। রাইফেলটা একটা চেয়ারের পাশে কাত করে রেখে তিনি বললেন, কর্নেল সরকার যে এখানেই বসবেন আমি জানতুম। জ্যোৎস্নাও চমৎকার ছিল আজ, কিন্তু বাড়ির লোকেরা ভয় পেয়েছে, তাই আলো জেলে রাখা হয়েছে। শাকিল মিয়া এবং তার সঙ্গে একজন সালোয়ার কামিজ পরা কিশোরী ট্রে নিয়ে এলো। টেবিলে ট্রে রেখে কুর্নিশ করে মেয়েটি চলে গেল। বুঝলুম এর নামই মুন্নিজান। শাকিল মিয়া মৃদুস্বরে বললেন, কফি স্যার, থোড়া সা স্ন্যাক্স, আধ ঘন্টা বাদ ডিনার কি বন্দোবস্ত কিয়া जाएगा। মির্জা সাহেব একটু হেসে বললেন, আরে মিয়া, आप तो कोलकाता में थे, बांग्ला बोलिए। जी हाँ साहब, थोड़ा सा जानता, ज़रूर मैं कोशिश करेंगे। ठीक है, डिनर की इंतज़ाम कीजिए। প্রাইভেট সেক্রেটারি আবার কুর্নিশ করে চলে গেলেন। মির্জা সাহেব বললেন, কফি খেয়ে ক্লান্তি দূর করুন, তারপর গেস্ট রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেবেন, পোশাক বদলে ফেলবেন। কফিতে চুমুক দিয়ে কর্নেল এতক্ষণে বললেন, মর্গের রিপোর্টে কি বলা আছে? মির্জা সাহেব পোর্টিকোর দিকে তাকিয়ে বললেন, রহমত, তুম অন্দর যাও, মুন্নি বেটিকে সাথ হাত লাগাও। লোকটা চেহারায় কেমন যেন একটা হিংস্রতা আছে। সে বল্লমটা বারান্দার এক পাশে শুইয়ে রেখে ভেতরে চলে গেল। মির্জা সাহেব চাপা স্বরে বললেন, কাদের বক্স, জানোয়ারের হামলায় মারা পড়েছে বলা হয়েছে। জানোয়ারটার দাঁতের দাগ আছে গলায়। যাই হোক, ডাক্তারবাবু টেলিফোন করেছিলেন শুনলুম। আমার দুঃসম্পর্কের ভাগ্নে রহিম খান তার কাছে গেছে। ছেলেটা বড় ডানপিতে, এত রাতে না গেলেই চলতো না। কর্নেল বললেন, আপনাদের পারিবারিক কবরখানা কোথায়? মির্জা সাহেব বললেন, কাছেই। ঘটনা হলো, কাদের বক্স রোজ সন্ধ্যায় কবরখানার লাগোয়া পীরের মাজারে সাজবাতি জেলে দিয়ে আসে। আমার ধর্মে মতি নেই, পীর বুজুর্গ লোকেদের প্রতি ভক্তি নেই। শুনেছি আমার পূর্বপুরুষরা পীর ভক্ত ছিলেন। ওই মাজার মানে পীরের সমাধি ভবন নাকি 500 বছর আগে তৈরি হয়েছিল। তো আমি কলকাতা যাওয়ার পরদিন সন্ধ্যায় গত পরশু রোজকার মতো কাদের বক্স সাঁঝবাতি জ্বালতে গিয়েছিল। অনেক রাতেও সে ফিরছে না দেখে তার জামাই রহমত, যাকে আপনারা দেখলেন, সে শ্বশুরের খোঁজে যায়, কিন্তু খুঁজে পায়নি।
কাল সকালেও যখন কাদের বক্স বাড়ি ফিরল না, তখন এ বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে ওঠে। সেই সময় একটি আদিবাসী মেয়ে এসে খবর দেয় কবরখানায় একটা লাশ পড়ে আছে। মেয়েটি পাশের জঙ্গলে মহুয়া গাছে উঠে মহুয়া ফল পাচ্ছিল। হঠাৎ লাশটা তার চোখে পড়ে। কাদের বক্সের লাশ কি মর্গ থেকে আনা হয়েছে? মির্জা সাহেব শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, আজ বিকেলে লাশ এসে ওই কবরখানায় কবর দেওয়া হয়েছে। কবরখানার এক পাশে আমাদের পরিবারের কর্মচারীদের কবর দেওয়ার রীতি আছে, তবে তাদের কবর পাকা নয়, স্রেফ মাটির কবর। কর্নেল এবার চুরুট ধরালেন। একটু পরে বললেন, বাই এনি চান্স আপনি নাসিম নামে কোনো মহিলাকে চেনেন? মির্জা সাহেব যেন একটু অবাক হলেন। নাসিমা? না তো, কে সে? পরে বলবো। আপনি চাঁদ মিয়া নামের কাউকে কি চেনেন? চাঁদ মিয়া? মির্জা সাহেব মাথা নাড়লেন, না। কর্নেল একটু হেসে বললেন, বিট্টু পালোয়ান ওরফে সেকেন্দার আলী। মির্জা সাহেব ভুরু কুচকে তাকালেন, তারপর হেসে ফেললেন। ফরেস্ট কনজারভেটর মাধব পাণ্ডে আপনার সম্পর্কে যা বলেছিলেন কাটায় কাটায় মিলে যাচ্ছে দেখছি। তবে আশাকারী যাদের কথা বললেন তারা আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত নয়, নাকি তারাই? কর্নেল দ্রুত বললেন, এখনও জানি না, তো আরেকজনের কথা জিজ্ঞেস করি। হোসেন আলী নামটা কি আপনার চেনা মনে হচ্ছে? হোসেন আলী? মির্জা সাহেব একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ, এ নামটা যেন শুনেছি। হোসেন আলী আপনার চাচা মির্জা আব্বাস আলী বেগের ঘোড়ার সহিস ছিল। মির্জা সাহেব নড়ে উঠলেন, হ্যাঁ, মনে পড়েছে। আমার চাচা শত্রুতা করলেও এই লোকটা মায়ের অনুগত ছিল। এমনকি কলকাতায় গিয়ে গোপনে আমার চাচার ক্রিয়াকলাপের খবর দিয়ে আসত। বিট্টু পালোয়ান তারই ছেলে, যার আসল নাম সেকেন্দার আলী। ঘরের দরজায় শাকিল মিয়াকে দেখতে পেয়ে মির্জা সাহেব বললেন, ওসব কথা পরে হবে, আপনারা শাকিল মিয়ার সঙ্গে গেস্ট রুমে যান। প্রায় 11টা বাজতে চলল। মির্জা সাহেবের প্রাইভেট সেক্রেটারি আমাদের বারান্দা দিয়ে নিয়ে গেলেন। পূর্ব দক্ষিণ কোণে একতলার একটা বড় ঘর, সুন্দর বিলিতি কেতায় সাজানো। দুধারে দুটো খাট, সোফা, ডিভান, কয়েকটা চেয়ার আর একটা টেবিলও আছে। শাকিল মিয়া আমাদের ডিনারের জন্য তৈরি হতে বলে চলে গেলেন। পিছনে দক্ষিণ দিকের দরজা খুলে কর্নেল বললেন, ওইদিকেও ফুলবাগান আছে, তবে ওই উঁচু পাঁচিলটা সব সৌন্দর্য নষ্ট করেছে। তাছাড়া এত উজ্জ্বল আলো চাঁদটাকে কোতুল করেছে যেন। উঁকি মেরে দেখে বললুম, নেকড়েটা অত উঁচু পাঁচিল ডিঙোতে পারবে না। কর্নেল দরজা বন্ধ করে বাথরুমে ঢুকলেন। নবাবী ঐতিহ্যের সঙ্গে বিলিতি রীতি মেশানো ডিনার খেয়ে আমার ভয় করছিল, পেটে গন্ডগোল বাঁধবে না তো। খাবার ঘর দোতলায়। সিঁড়িতে নামবার সময় বলেছিলুম, মির্জা সাহেব সঙ্গে হজমি ট্যাবলেট আনিনি কিন্তু। মির্জা সাহেব শুধু হেসেছিলেন। তার প্রাইভেট সেক্রেটারি শাকিল মিয়া বলেছিলেন, কুছ হবে না স্যার, মত ঘাবড়াইয়ে, ওহি যে শরবত পিয়েছেন ও হজমি আরও কাছে। মির্জা সাহেব হেস্টরুমে এসে শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। শাকিল মিয়া পরামর্শ দিয়েছিলেন, অ্যাটাচড বাথরুম আছে স্যার, যারা হুঁশিয়ারি से रहना पड़े, कभी बाहर मत जाइए, दरकार होने से वो कलिंग बेल की सुइच है। বরাবর আমার অভ্যেস, অচেনা জায়গায় প্রথম রাত্রিটা ভালো ঘুম হয় না, এবং ঘুম খুব দেরিতে আসে। আবহাওয়া ঠান্ডা, তাই ফ্যান আস্তে ঘুরছিল। মশারির ভিতর শুয়ে এপাশ ওপাশ করছিলাম। কর্নেলের যথারীতি নাক ডাকা শুরু করেছিল। তারপর কখন সবে ঘুমের টান এসেছে, হঠাৎ বাইরে দূরে কোথাও একটা অদ্ভুত জান্তব চিৎকার কানে এলো। কতকটা এইরকম, আউ। ঘুমের রেশ ছিঁড়ে গেল সঙ্গে সঙ্গে। ও কিসের চিৎকার? চিৎকার না, আর্তনাদ। সারা শরীর অজ্ঞাত আশঙ্কায় শিউরে উঠল। ডাকলুম, কর্নেল, কর্নেল। কর্নেলের নাক ডাকা থেমে গেল। বলুম, একটা সাংঘাতিক চিৎকার শুনল। বলেই কর্নেল ঘুমে তলিয়ে গেলেন। নাক ডাকা শুরু হলো আবার। অদ্ভুত মানুষ, কিন্তু ওকে জাগাতে গেলে আবার একটা হুঁ শুনব। বরাবর দেখে আসছি ওর এই অদ্ভুত অভ্যাস। আমার ঘুমটা পণ্ড হলো। কান খাড়া করে থাকলুম। বাইরে জোরে বাতাস বইছে, গাছপালার পাতায় সব সরসর শোঁসর শব্দ। কিছুক্ষণ পরে হঠাৎ মনে হলো, আমি কি সেই কালো নেকড়ে চিৎকার শুনলুম, কিন্তু চিৎকারটা যেন আর্তনাদের মতো। তারপর কখন ঘুমিয়ে পড়েছিলুম, ঘুম ভাঙল কারো ডাকে, স্যার স্যার, চায় লায়া। মশারি থেকে বেরিয়ে দেখি রহমত পেটটি এনেছে। সে চায়ের টেবিলে রেখে যত্ন করে মশারি গুটিয়ে দিল। কর্নেলের মশারি কখন গুটানো হয়েছে, তার বিছানা খালি। জানলা দিয়ে বসন্তকালে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। রহমত বলল, কর্নেল সাহেব ছোটে সাহেব নবাব সাহেবকে সাথ বাহার ঘুমনে গয়া। ঠিক আছে।
বলে বিছানায় বসে অভ্যাস মতো বাসি মুখে চায়ে চুমুক দিলুম। রহমত সেলাম থেকে চলে গেল। কাল রাতে এই লোকটাকে কেন যেন হিংস্র দেখাচ্ছিল। আজ সকালে তার মুখে বেশ নরম আর ভদ্রভাব। পরে মনে হলো গোফ আর গালপাট্টার জন্য ওর চেহারায় আমি হিংস্রতা আরোপ করেছিলাম। এ বাড়িতে গত রাতে যে তিনজনকে দেখেছি তাদের মুখে শুধু শাকিল মিয়ার মুখেই দাঁড়িয়ে আছে, তবে দাড়িটা ফ্রেঞ্চ কাট। লোকটাকেও শিক্ষিত মনে হচ্ছিল। হ্যাঁ, শিক্ষিত না হলে সে মির্জা সাহেবের প্রাইভেট সেক্রেটারি কেমন করে হবে। চা খেয়ে বাথরুম সেরে ধবদুরস্ত পোশাক পরে বারান্দার সেই বেতের চেয়ারে বসলুম। দিনের আলোয় বাড়িটাকে বেশ সাজানো গোছানো মনে হলো। বাদিকে পশ্চিমে মসজিদের ধ্বংসাবশেষ, ডানদিকে গ্যারেজে ওপাশে টেনিস লন, উত্তরে টানা কালো পাথরের পাঁচিলে আগাছা গজিয়ে আছে। উত্তর পূর্ব কোণে কালো পাথরের বিশাল ধ্বংসস্তূপ চোখে পড়ল। ওটাই কি সেই কালামহল? টেনিস লনটা দেখে মনে হলো ওখানে মির্জা সাহেব আর তার মার্কিন স্ত্রী এমিলি একসময় টেনিস খেলতেন। জায়গাটা এখন শূন্য দেখাচ্ছে। একটা সিগারেট ধরিয়ে ওদিকে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি। শাকিল মিয়া এসে আদাব দিলেন, বললেন, রহমত আছে, চায় কফি কিছু দরকার হলে তাকে ডাকবেন স্যার, আমি এখন বাহার যাচ্ছে। জিজ্ঞেস করলুম, ছোট নবাব সাহেবের ভাগ্নে রহিম খান ফিরেছেন? শাকিল মিয়া একটু হেসে বললেন, জি হ্যাঁ, রাতে 1 বাজনে के बाद उन्हीं এলেন। মোটর বাইক বিগড়ে গিয়েছিল। বহুত डेयर डेविल यंग मैन বললেন কা। ছোটে নবাব সাহেব বহুত রাগ করলেন। রহিম সাহেব কি উঠেছেন? अभी 8:30 বাজা, উনি উঠবে 10 সাড়ে 10 বাজবে তখন, বলে শাকিল মিয়া কণ্ঠস্বর চাপা করলেন। ছোট নবাব সাহেবের कोई लड़का लड़की ना আছে, इसलिए रहीम बाबा अपना ख्याल से काम करे। रहीम बाबा माने? सब उन्हीं को खती से बाबा बोलता। उर्दू में बाबा बहुत অনারেবল ওয়ার্ড স্যার। শাকিল মিয়া বারান্দার অন্য প্রান্তে দাঁড় করানো একটা সাইকেল আর ক্যারিয়ারে ব্যাগ এঁটে চলে গেলেন। সম্ভবত বাজারে যাচ্ছেন। একটু পরে দেখি একটা 14-15 বছরের ছেলে মসজিদের ধ্বংসস্তূপের ওদিক থেকে একটা লাল রঙের ঘোড়ার রাশ টানতে টানতে সামনের প্রাঙ্গণ দিয়ে ঘোড়াশালায় গেল। যাবার সময় সে আমাকে দেখতে দেখতেই গেল। সে ঘোড়াটার বেঁধে একটা জামনার তার খাওয়ার আয়োজন ব্যস্ত হলো। রহমতে সে আদাত দিয়ে জানতে চাইল আর চা বা কফি খাবো কিনা। আমি মাথা নাড়লে সে ঘোড়াশালের দিকে এগিয়ে গেল। তারপর ছেলেটিকে বলল, আবে ডিব্বু, তো আস্তাবল মে ক্যা করতা? তু ঘোড়া হো যাবে, ঘোড়া বন যা, হাম তেরা সাওয়ার হোগা। ছেলেটি রাগ করে বলল, দিল্লাগি মাত করো রহমত ভাই। মির্জা সাহেবের বাড়ির চালচিত্র এমনি করে আমার চোখের সামনে ভেসে উঠছিল। ভাবছিলুম ওর আয়ের উৎস কী? এতগুলো লোক পুষছেন, তাদের মাইনেও তো দিতে হয়। একটু পরে কর্নেল এবং মির্জা সাহেবকে দেখতে পেলুম। কর্নেলের পিঠে কিটব্যাগে প্রজাপতি ধরা চালের স্টিক উঁচু হয়ে আছে। বুকের উপর ঝুলছে বাইনোকুলার এবং ক্যামেরা, মাথায় টুপি, আর মির্জা সাহেবের কাঁধে সেই রাইফেল। কাছে এসে মির্জা সাহেব আমাকে মর্নিং সম্ভাষণ করে ভেতরে ঢুকে গেলেন। কর্নেল এসে চেয়ারে বসেই বললেন, কাল রাত্রে তুমি কি যেন বলছিলে? বললুম, আপনি গ্রাহ্য করলেন না। একটা অদ্ভুত চিৎকার শুনছিলুম, জানোয়ারের ডাক কিংবা কারো আর্তনাদ। কর্নেল একটু হেসে কিটব্যাগটা পাশে রাখলেন। তারপর আস্তে আস্তে বললেন, কাদের বক্স কবরখানায় মারা পড়েনি, তাকে পীরের কবরের কাছে মেরে টানতে টানতে নবাবী কবরখানায় আনা হয়েছিল। কিন্তু আশ্চর্য জয়ন্ত, পীরের কবরের কাছে এক জায়গায় টাটকা গর্ত খোঁড়া হয়েছে। লাশটা পুঁতে ফেলার জন্য ওভাবে গর্ত খোঁড়ার মানে হয় না। তাছাড়া গর্ত খোঁড়া হয়েছে শাবল দিয়ে। ওখানে কি কিছু লুকোনো ছিল? মির্জা সাহেবের ব্যাখ্যা আমার মনোপুত হয়নি। একটু পরেই মির্জা সাহেব এলেন। পরনে সাদা চুস্ত পাঞ্জাবি। রহমত কফি স্ন্যাক্সের ট্রে নিয়ে এলো। কফি খেতে খেতে মির্জা সাহেব বললেন, কাদের বক্সের মতো ওজনদার মানুষের লাশ কোনো জানোয়ারের পক্ষে অত দূর বয়ে আনা সম্ভব নয়। আপনার এই পয়েন্টটা আমি মানতে পারছি না। কর্নেল বললেন, ঝোপ জঙ্গলের পাতায় রক্তের ছাপ আর মাটিতে বা ঘাসে ভারী কিছু টেনে আনার চিহ্ন তো স্পষ্ট। জানোয়ারটা কালো নেগড়ে হোক বা যাই হোক, শক্তিশালী। আপনি তো জানেন একটা চিতাবাঘ মোষের মতো জন্তুকে টেনে গাছে তুলতে পারে। মির্জা সাহেব একটু চুপ করে থাকার পর বললেন, তা অবশ্য ঠিক, কিন্তু বাইদা ভাই, পীরের মাজারে বছর 2 আগে একবার ওই রকম করে কেউ গর্ত খুঁড়েছিল। আপনাকে সে কথা বলেছি। এলাকায় পুরনো গুজব আছে ওখানে নাকি সোনার মোহর ভরা কলসি পোতা আছে। কাজেই গর্ত খোঁড়া নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। বলে মির্জা সাহেব হেসে উঠলেন। কর্নেল বললেন, গুপ্তধনের নেশা কোনো কোনো মানুষকে পাগল করে। আমি বললুম, গত রাতে আমি একটা অদ্ভুত চিৎকার শুনেছি। মির্জা সাহেব বললেন, হ্যাঁ, আমিও শুনেছি। কর্নেলকে বলেছি সে কথা। আমার ধারণা ওটা কোনো জন্তুর ডাক নয়,
ইংরেজিতে নেকড়ের ডাককে হাউল বলা হয়। ডকুমেন্টারি ফিল্মে হাউল শুনেছি, জ্যোৎস্নারাত্রে নেকড়েরা নাকি ডাকে, কিন্তু আমার কানে ডাকটা মানুষের বলে মনে হয়েছে। কর্নেলকে বলেছি এই এলাকায় কোথা থেকে একজন পাগলা এসে জুটেছে। সে রাত বিরেতে গান গেয়ে ঘুরে বেড়ায়, সম্ভবত তারই বদমাইশি। নেকড়ের উৎপাতের কথা শুনে পাগলাটা হয়তো তামাশা করেছে। রহমতকে বলবো তাকে দেখতে পেলে যেভাবে হোক আমার কাছে যেন নিয়ে আসে। রহমত, ইধার আও। রহমত বারান্দায় একটা থামের ওপার থেকে বেরিয়ে এসে কুর্নিস্টুকে বললে, জি ছোটে নবাব সাহেব। সেই পাগলটাকে যেভাবে হোক তার কাছে ধরে নিয়ে আসবার হুকুম দিলেন মির্জা সাহেব। রহমত কথাটা শুনে কাচুমাকু মুখে বললে, लेकिन हुजूर उन्हीं एक बुजुर्ग अवलिया, हम आपको आंख से देखा, उन्हीं भूख लगने से पत्थर टुकड़ों को खा लेता। मिर्जा साहब रेगे गलेन, छोड़ो उजबुक का तवा बात करता तुम उस सगरीद बन गया मालूम। जी हुजूर, उन्हीं किसी को बात नहीं समझता। ठीक है, हम रहीम बाबा को बोलेगा तुम अपना काम करो। ब्रेकफास्ट भेज दो यहाँ पर, ये ट्रे उठा के ले जाओ। বেজার মুখে রহমত ট্রে গুছিয়ে নিয়ে ভেতরে অদৃশ্য হলো। মির্জা সাহেব বললেন, রহমতের চেয়ে ওর বল্লমটার সাহস বেশি। বললুম, আচ্ছা মির্জা সাহেব, কালো নেকড়ে বা যে জানোয়ারই হোক কাদের বক্সকে মেরে ফেলেছে, কিন্তু এক পাগল একা রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে, তাকে জানোয়ারটা আক্রমণ করছে না কেন? মির্জা সাহেব গম্ভীর মুখে বললেন, সেটাই বুঝতে পারছি না। কর্নেল বললেন, আমি এগুলো রেখে পোশাক বদলে আসি। বলে তিনি কিট ব্যাগটা নিয়ে গেস্টরুমের দিকে চলে গেলেন। আমি বললাম, আচ্ছা মির্জা সাহেব, আপনার বাবুর্চির সঙ্গে তো আলাপ হলো না, তাকে ধন্যবাদ দিতুম, কি অপূর্ব রান্না। মির্জা সাহেব একটু হেসে বললেন, তিনি পদ্মানসী না। কে তিনি? আমার দুঃসম্পর্কে বোন, রহিমের মা দিলওয়ারা বেগম। রহিমের বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যান। লখনৌতে সরকারি অফিসার ছিলেন। এদিকে আমার স্ত্রী এমিলিও মারা গেল। এই সংসারের দায়িত্ব নেবার মতো কেউ ছিল না, তাই দিলওয়ারা আর ওর ছেলেকে নিয়ে এলুম। রহিম বিয়ে পর্যন্ত পড়েছে, ওকে আর পড়ানো গেল না। ডানপিটে ছেলে, স্পোর্টসের নেশা আছে। কাল রহিম নাকি অনেক রাতে ফিরেছেন, পথে মোটর বাইক বিগড়ে গিয়েছিল। শাকিল মিয়া বলছিলেন, হ্যাঁ, ওকে বাগে আনা আমার পক্ষে কঠিন, দিদির পক্ষে তো সম্ভবই নয়। মির্জা সাহেব হাসতে হাসতে বললেন, কাল রাতে ডাক্তার জগদীশ রায়ের সঙ্গে দেখা করে রহিম গিয়েছিল স্পোর্টিং ক্লাবের একটা ফাংশনে, গান শুনছিল, বুঝুন। রহমত আর তার মেয়ে মুন্নিজান ব্রেকফাস্ট সাজিয়ে রেখে গেল। ইতিমধ্যে কর্নেল এসে গেলেন। একটু পরে মুন্নিজান জলের জগ আর 3টে গ্লাস আনলো। মির্জা সাহেব তাকে বললেন, মুন্নি, তেরি আব্বা এক পাগল কা বুজুর্গ আউলিয়া বানা দিয়া, জানতি হ্যায় তু? রহমতকে কেটে পড়তে দেখলুম। মুন্নি ওড়নায় হাসি চাপা দিয়ে বলল, আব্বা ও রোজ এক কুত্তা দেখকর ভাগা। মির্জা সাহেব হাসতে হাসতে বললেন, ঠিক হ্যায়, যা আপনার কাম কর। মুন্নিজান নাচের ভঙ্গিতে চলে গেল। কর্নেল বললেন, কুকুরকে আমিও ভয় পাই, ভাগ্যিস আপনার বাড়িতে কুকুর নেই। মির্জা সাহেব বললেন, একটা ল্যাব্রাডার রিট্রিভার ছিল, সেটা এমিলির। অসুখে ভুগে সেটা মারা যায়। তারপর একটা অ্যালসেসিয়ান এনেছিলাম, কিন্তু দিদি মানে রহিমের মা বড্ড ধর্মভীরু। মুসলিম বাড়িতে কুকুর থাকলে নাকি ফেরেস্তা অর্থাৎ দেবদূতরা ঢোকেন না। তাছাড়া কুকুর নাকি ইসলাম ধর্মে নিষিদ্ধ প্রাণী। কে জানে কি ব্যাপার। দিদির জন্য বাধ্য হয়ে কুকুরটা আমার বন্ধু নরেশ সিংহকে উপহার দিলুম। কর্নেল বললেন, কলকাতায় আমার চেনা একজন সুরেশ সিং আছেন, আপনার বন্ধুর সঙ্গে তার কি কোনো সম্পর্ক আছে? নামের মিল দেখেই বলছি। মির্জা সাহেব হাসতে গিয়ে হাসলেন না, হঠাৎ একটু চমকে উঠলেন যেন। বললেন, নরেশের এক ভাই ছিল মনে পড়েছে। হ্যাঁ, সুরেশ, মনে পড়েছে। নরেশের কাছে শুনেছিলুম সে নাকি হংকংয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে। দাদার সঙ্গে বনিবনা ছিল না তার। জানি না আপনি কোন সুরেশের কথা বলছেন। হ্যাঁ, আমার জানা সুরেশ সিং একসময় হংকংয়ে ছিল, এখন কলকাতায় থাকে। তাহলে নরেশকে জিজ্ঞাসা করতে হবে। ছেড়ে দিন, এটা তেমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার নয়। ব্রেকফাস্টের পর পাইপ ধরিয়ে মির্জা সাহেব বললেন, রহিম বাবার ওঠার সময় হয়েছে, শোনা যাক বাবাকে ডাক্তার রায় কি কথা বলেছেন। আপনারা বিশ্রাম করবেন নাকি বেরোবেন? কর্নেল বললেন, জয়ন্তকে একবার এরিয়াটা দেখিয়ে নিয়ে আসবো। গাড়িটা নিতে পারেন, ক্ষুদাবক্স ড্রাইভিং করবে। থাক, আমরা পায়ে হেঁটে ঘুরব। পীরের সমাধির ওদিকে কয়েক রকমের অর্কিড দেখে এলুম। কর্নেলের সঙ্গে যখন বেরুলুম তখন আমার প্যান্টের পকেটে লাইসেন্স করা .22 ক্যালিবারের রিভলভার। কর্নেলের নির্দেশে অস্ত্রটা সঙ্গে নিতে হয়েছিল, কিন্তু এই সতর্কতা কেন তা বুঝতে পারছিলাম না। দক্ষিণের সংকীর্ণ এবড়োখেবড়ো পিচ রাস্তায় কিছুটা এগিয়ে বড় নবাবদের বাড়ির গেট চোখে পড়ল। এদিকটায় বনেদি ঐশ্বর্যের ছাপ আছে। পুরনো আমলের কালো পাথরের পাঁচিল মেরামত করা হয়েছে কালো পাথর দিয়েই এবং
গেটটাও পরিচ্ছন্ন। যথারীতি বন্দুকধারী দারোয়ানও আছে। তার পরনে খাকি উর্দি। ভেতরে বিস্তৃত সবুজ ঘাসে ঢাকা লন আর ফুল বাগিচার মধ্যে দোতলা বিশাল একটা বাড়ি দেখা যাচ্ছিল। আমরা ওই গেটের সামনে দিয়ে কিছুটা এগিয়েছি। গেটের দিক থেকে একটা জিপ গাড়ি বেরিয়ে এলো। গাড়িটা চলে যাওয়ার জন্য রাস্তা দিতে আমরা একপাশে সরে দাঁড়ালুম, কিন্তু জিপ গাড়িটা এসে আমাদের কাছে থেমে গেল। গাড়ির ডান দিকে একজন রুক্ষ চেহারার লোক বন্দুক হাতে বসেছিল। গাড়ির চালক বাদিকে এবং তার চেহারায় আভিজাত্যের ছাপ আছে। পরনে বুশ শার্ট আর ছাই রঙা প্যান্ট। তিনি ইংরেজিতে কর্নেলকে জিজ্ঞাসা করলেন, আপনারাই কি ছোট মির্জা সাহেবের অতিথি? কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, আমার ধারণা আপনি তার চাচার ছেলে মির্জার সালিম আলী বেগ। ভদ্রলোক বললেন, আপনার ধারণা ঠিক। যাই হোক, আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। আপনি কি কালো নেকড়ের ব্যাপারে আমাদের সাবধান করে দিচ্ছেন? সালিম বেগ গম্ভীর মুখে বললেন, এছাড়া আপনাদের সাবধান করার কি কারণ থাকতে পারে? হায়দার ভাইও সম্ভবত আপনাদের সাবধান করে দিয়েছেন। না, উনি এখনও কালো নেকড়ে সম্পর্কে নিশ্চিত নন। তাই বুঝি? সালিম বেগ আসতে বললেন, হায়দার ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে ওর কথা বলা বন্ধ। তবু যেহেতু আপনারা আমাদের নবাবী খানদানের অতিথি, তাই আমার কর্তব্য আপনাদের সাবধান করা। আচ্ছা, চলি। আপনি কি আপনার ফার্ম হাউসে চললেন? হ্যাঁ, আপনারা যেতে চাইলে সঙ্গে আসতে পারেন, তবে হায়দার ভাই মেজাজি লোক, জানতে পারলে রাগ করবেন। বরং আমাদের হোস্টকে বলে আগামীকাল যদি যাই। আপনাদের হোস্ট নিষেধ করবেন। যদি না করেন? সালিম বেগ হাসলেন, তাহলে যাবেন। আমি ওখানে সবসময়ই থাকি, নেহাত দরকারে বাড়ি এসেছিল। আচ্ছা, চলি। 1 মিনিট, আপনি কি আপনাদের পরিচয় জেনেছেন? জেনেছি। দুই বাড়ির কর্তাদের মধ্যে যত বিবাদ থাক, ভৃত্যদের মধ্যে কোনো বিবাদ নেই। কাজেই আমাদের বাড়ির কথাও হায়দার ভাইয়ের বাড়িতে সহজে পৌঁছে যায়। সালিম বেগ হঠাৎ চাপা গলায় বললেন, হায়দার ভাই কলকাতায় যাওয়ার পরই আমার কানে এসেছিল উনি প্রাইভেট ডিটেকটিভ আনতে যাচ্ছেন। কর্নেলের মুখে বিরক্তি ফুটে উঠল। পকেট থেকে একটা নেম কার্ড বার করে বললেন, কেউ আমাকে ডিটেকটিভ বললে আমি অপমানিত বোধ করি। এ নিন আমার নেম কার্ড। বছর 3 আগে রিজার্ভ ফরেস্টের বাংলোতে মির্জা হায়দারের সঙ্গে হালা পড়েছিল। তাছাড়া আমরা দুজনেই প্রকৃতি পরিবেশ সংক্রান্ত আন্দোলনে যুক্ত আছি। আর জয়ন্ত, তোমার নেম কার্ড দাও একে। দুটো নেম কার্ডে চোখ বুলিয়ে সালিম বেগ হাসতে হাসতে বললেন, ঠিক আছে, কাল সকালে যদি আমার ফার্ম হাউসে যান, আমি আপনাকে হায়দার ভাইয়ের কোথায় ভুল হয়েছে সেটা বুঝিয়ে বলবো। আচ্ছা, চলি। জিপটা চলে যাওয়ার পর কর্নেল বললেন, লোকটা ধরিবাজ, মেজাজ নষ্ট করে দিয়ে গেল। বললুম, কর্নেল, এখনও কিন্তু আমি জানি না মির্জা হায়দার আলী বেগ কেন আপনার সাহায্য চাইতে গিয়েছিলেন। আপনি স্পষ্ট করে কিছু বলেননি, অথচ এখন মনে হচ্ছে এই সালিম সাহেব ঠিক জানেন। আমাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, এখন ও কথা থাক। বাদিকে শালবন, ডান দিকে উঁচু মাটির ওপর মাঝে মাঝে একটা করে সুন্দর বাংলো ধাঁচের বাড়ি। কিছু দূর চলার পর দুধারেই শালবন চোখে পড়ল। কর্নেল বললেন, শালবনের ভেতর দিয়ে শর্টকাট করা যেত, কিন্তু বড্ড বেশি পাতা পড়ে আছে, নিঃশব্দে পা ফেলা যাবে না। জিজ্ঞেস করলুম, আমরা যাচ্ছি কোথায়? পীরের সমাধিতে। আর কোনো প্রশ্ন করলুম না। শালবনের পর বাদিকে পাথরে বাঁধানো এক ফালি রাস্তা। বোঝা যাচ্ছিল রাস্তার খুব পুরনো আমলে তৈরি। সেই রাস্তার দুধারে ঝোপঝাড়, বড় বড় পাথর আর উঁচু নিচু ঝাঁকড়া গাছ। বসন্তকালে সবুজ চিকন পাতা আর ফুলে ফুলে উজ্জ্বল হয়ে আছে। একটু পরে মুখ থুবড়ে পড়া পাথরের ফটক এবং একটা বিশাল বটগাছ দেখা গেল। কর্নেল বললেন, বটগাছের নিচে যে উঁচু পাথরের চত্বর দেখতে পাচ্ছ, ওটাই পীরের সমাধি। আমরা সমাধির কাছে যেতেই চোখে পড়ল একটা অর্ধলঙ্গ লোক ঝুঁকে বসে কিছু করছিল। তার মাথায় লম্বা বিশৃঙ্খল চুল, মুখে তেমনি এলোমেলো গোপদারি। সে ঘুরে আমাদের জলজলে চোখে দেখতে থাকলো। এতক্ষণে দেখলুম তার হাতে একটা শাবল। কর্নেল শকতুকে বললেন, পাগলা বাবা, খাজানা জরুর মিল জায়গা। অমনি সে শাবলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর এক লাফে ওদিকে ঝোপঝাড়ের ভেতর ঢুকে উধাও হয়ে গেল। কর্নেল বাইনোকুলারে তাকে দেখতে দেখতে বললেন, শিয়ানা পাগল। বললুম, মির্জা সাহেব বলছিলেন গুপ্তধনের লোভে লোকে এখানে খুঁড়তে আসে, অথচ আপনার ধারণা নাকি অন্যরকম। আমার ধারণা ঠিক কি না এবার যাচাই করার সুযোগ এসেছে, বলে কর্নেল এগিয়ে গেলেন। পাগল লোকটা যেখানে গর্ত খুঁড়ছিল সেখানে তিনি পিঠে আটা কিটব্যাগ থেকে একটা লোহার গোছ আর হাতুড়ি বার করলেন। আমি জানি ওর কিটব্যাগে এ ধরনের অজস্র জিনিস থাকে। বিশেষ করে পাহাড়ি জঙ্গলে যাবার সময় এইসব জিনিস তিনি নিয়ে যান। গোজে চাপা শব্দে হাতুড়ির আঘাত করতে করতে কর্নেল বললেন,
তুমি চারদিকে একটু লক্ষ্য রাখো জয়ন্ত। এখানে মাটিটা নরম। কিছুটা খোঁড়ার পর কর্নেল থেমে গেলেন, উঠে দাঁড়িয়ে নাকের রুমাল চাপা দিলেন। বললুম, কি পোথা আছে ওখানে? খানিকটা মাংস, হাড়শুদ্ধ মাংস। ম্যাগট ঠিক ঠিক করছে। ভীষণ অবাক হয়ে বললাম, কি আশ্চর্য! মাংসটা পচাতে দেওয়া হয়েছে। ঠিক থেকে পোকায় ভরা পচা মাংস যে জন্তুটার খাদ্য, খাওয়ার সময় কোনো মানুষ এখানে এসে পড়লে সে তাকে আক্রমণ করবে বলে কর্নেল সরে এলেন একটু দফাতে। আপন মনে ফের বললেন, তাহলে আজ কার পালা? যারই হোক, সে সম্ভবত দুপুরে এখানে আসবে। কর্নেল, আমি উত্তেজিতভাবে বললুম, ব্যাপারটা খুলে বলুন। কর্নেল আবার স্বগতোক্তি করলেন, আমি হয়তো ভুল করছি বলে তিনি ঝুঁকে এক টুকরো মাটি তুলে আঙুলের চাপে গুঁড়ো করে গুঁড়োগুলো ওপর থেকে নিচে ফেলতে লাগলেন। বললেন, বাতাসের গতি পশ্চিম থেকে পূর্বে। জয়ন্ত, তুমি পূর্ব দিকটা লক্ষ্য করো। ফায়ার আর্মস বের করে তৈরি হও। কোনো জন্তুকে আসতে দেখলে গুলি করবে। গুলি করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু। কুইক, প্রতি সেকেন্ড সময় খুব মূল্যবান। যন্ত্রের মতো তার নির্দেশ পালন করলুম এবং আর চোখে দেখলুম কর্নেল কিট ব্যাগ থেকে একটা টেস্ট টিউব বার করলেন। তারপর লোহার গোজের ডগা দিয়ে পোকা সরিয়ে এক টুকরো পচা মাংস টেস্ট টিউবে ভরে ছিপিয়ে দিলেন। বললেন, হঠাৎ আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গিয়েছিল। তারপর তিনি সেই গর্তটা ভালোভাবে বুঝিয়ে জুতোর চাপে সমতল করে দিলেন। একটু হেসে বললেন, জয়ন্ত, জন্তুটার আর আসার চান্স নেই। তবে সত্যি সত্যি এলে আমাকেই সামলাতে হতো, কারণ লক্ষ্য করছিল তোমার দৃষ্টি একাগ্র নয়। আমি আপনার অদ্ভুত ক্রিয়াকলাপও দেখছিলাম। অবশ্য জন্তুটা এলে আমার চোখ এড়িয়ে যেত না। জন্তুটা নিশ্চয়ই কালো নেগড়ে। কালো কিনা জানি না, আর জন্তুটা নেগড়ে কিনা তাও বুঝতে পারছি না। শুধু এইটুকুই বুঝতে পেরেছি, এই পচা মাংসের গন্ধে সে আকৃষ্ট হয়ে ছুটে আসে। এতে এমন কি আছে কে জানে। বলে কর্নেল বাইনোকুলারে ঢালু হয়ে নেমে যাওয়া ঝোপ ও পাথরে ঢাকা পূব দিকটা কিছুক্ষণ খুঁটিয়ে দেখে নিলেন। জিজ্ঞেস করলুম, সকালে যে গর্তটা দেখেছিলেন সেটা কোথায়? কর্নেল আঙুল তুলে একটা জায়গা দেখিয়ে বললেন, ওটা পরীক্ষা করার পর বুঝিয়ে দিয়েছিলাম। তলার মাটিতে পচা মাংসের একটুখানি চিহ্ন ছিল, দু একটা পোকাও ছিল। মির্জা সাহেবের সঙ্গে তা নিয়ে ইচ্ছা করেই আলোচনা করিনি। তাছাড়া তখনও আমার মাথায় এই ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠেনি। কিন্তু কে দুটো গর্তে মাংস পুঁতে রেখেছে জানতে পারলে তো সব রহস্যের সমাধান হয়ে যেত। বলে কর্নেল সমাধি চত্বরের চারদিকে ছায়া ঢাকা মাটির ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলেন। মাটির ওপর কোথাও ঘন ঘাস গুল্ম গজিয়ে আছে, কোথাও মাটি নগ্ন হয়ে আছে। দুটো গর্তই নগ্ন মাটিতে পোড়া হয়েছিল। বললুম, এখানে এই পাগলটাকে দিয়েই গর্ত খুঁড়ে মাংস পচাতে দিয়েছিল কেউ। তারই নির্দেশে পাগলাটা দ্বিতীয় গর্তটা খুঁড়ে পচা মাংস বের করে রাখতে এসেছিল। আপনি বলছিলেন এবার কার পালা? আপনার মতে এখানে কারো আসার কথা ছিল? কর্নেল মাথা নেড়ে বললেন, না, আমার থিওরি বদলে গেছে। ওই পাগল সম্ভবত আড়াল থেকে কাকেও এখানে গর্ত খুঁড়তে দেখেছিল। গর্তে কি পোতা হচ্ছে তা দেখার জন্যই সে একটা শাবল জোগাড় করে চুপি চুপি এখানে এসেছিল। শেয়ানা পাগল বলাটা অবশ্য ভুল হয়নি, কিন্তু ওর কথার ওপর বললুম, কিসে বুঝলেন? এখনো পর্যন্ত পীরের এই কবরের জায়গায় কোনো মানুষ এলো না কেন? আমরা এখানে প্রায় আধ ঘন্টা আছি। এতক্ষণে জন্তুটার শিকার এসে পড়া উচিত ছিল। আমরা আছি বলে হয়তো সে আসছে না। না, এই রাস্তাটা সোজা এবং ফাঁকা। আমার একটা চোখ রাস্তা দিকে ছিল, কেউ এলে আমার দৃষ্টি এড়িয়ে যেত না। বলে কর্নেল পা বাড়ালেন। তাকে জিজ্ঞেস করলুম, ফায়ার আর্মস কি এখনও হাতে রাখবো? দরকার নেই, চলো মির্জা সাহেবের বাড়িতে ফিরে যাই। একটা জরুরি কাজ সামনে এসে গেছে।